ভারতীয় ফুটবলের একটা খুব একটা মর্মান্তিক অবস্থা তৈরি হয়েছে। অনেকে ভাবছেন যে হংকংয়ের কাছে হেরে গেল। বিশ্বাস করুন, ভারতীয় ফুটবল 127, হংকং তারও পেছনে। কিন্তু আমি না জানতামই, মানে এটা বললে অবশ্য বাড়াবাড়ি হয়ে যাবে, জানতামই তাহলে মনে হবে পাখি নিয়ে বসছি। কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছিল এরকমটাই হবে। কারণ যে সুনীল ছেত্রী ওরকম একটা ভালো পারফরমেন্স করে বিদায় নিল, তাকে এরকম একটা হংকং ম্যাচ জেতার জন্য যখন ফিরিয়ে আনা হয় জাতীয় দলের হয়ে, তখন বোঝা যায় যে ভারতীয় দলটার কি অবস্থা রয়েছে। কিন্তু সমস্যা কোথায় জানেন তো? কেঁচো খুঁড়তে কেউটে। উনি পদত্যাগ করেছেন। আমি আপনাদের পুরো খুলে বলি যে কোচের ইস্যুটা কিভাবে। আমাদের সংবাদ প্রতিদিনে 15ই মে লিখেছিলাম যে হংকং ম্যাচ খেলার পরেই পদত্যাগ করবেন মানালো মার্কুয়েজ। তার মানে ঘটনাটা আমি যখন 15ই মে জেনেছি, তারও আগের। মানালো যখন জাতীয় দলের দায়িত্ব নিল, প্রথম বছরে অদ্ভুত চুক্তি ছিল, কারণ ইগর স্টিমাচকে এত ক্ষতিপূরণ দিতে হয়েছে ফেডারেশনের। ইগর স্টিমাচ একদম ফিফায় চিঠি দিয়ে দিয়েছিল যে আমাকে ভুলভাবে তাড়ানো হচ্ছে, অনৈতিকভাবে তাড়ানো হচ্ছে, লিগালি পথে তাড়ানো হচ্ছে না। তার ক্ষতিপূরণ দিতে দিতে, এবং পুরোটা দিতে হয়নি, লাস্টের ইগর স্টিমাচ একটা জায়গায় এসে রাজি হয়ে গেছিল একটা টাকায়, ঠিক আছে। কিন্তু এটা দিতে গিয়ে কোষাগারের অবস্থা এত খারাপ হয়ে যায়, তখন একজন কোচ চাওয়া হয় যে কম দামে, সোজা কথা কম দামি কোচ। তো তখন মানালো মার্কুয়েজ গোয়ার কোচ। মানালো দেখলো যে আরে ন্যাশনাল কোচ হতে পারলে তো বিশাল ব্যাপার, ইন্ডিয়ান টিমের ন্যাশনাল কোচ। মানালো মার্কুয়েজ রাজি হয়ে গেল এই শর্তে যে ও গোয়াতেও কোচিং করবে, তাহলে তার যা বেতনটা সে গোয়া থেকে পাচ্ছে। প্রায় বিনা অর্থেই বলা যায় যে ভারতীয় দলের কোচ হতে রাজি হলো যে ম্যাচের আগে, প্রতি ম্যাচের আগে, ভারত যখন ম্যাচ খেলবে তার আগে যে 7 দিনের বা 5 দিনের বা 2 দিনের শিবির হবে, ওই শিবির এবং ম্যাচ ধরে একটা টাকা, অর্থাৎ দৈনিক ভাতার চুক্তিতে জাতীয় কোচ নিয়োগ হয়েছিল প্রথম বছরের জন্য, যা জীবনে কোনোদিন হয়নি। তাই হয়েছিল। এইবার তাকে বলা হলো যে প্রথম বছর শেষ, মে 31 মে অবধি এই ধরনের চুক্তি শেষ, 1 জুন থেকে তার সঙ্গে 1 বছরের পূর্ণাঙ্গ চুক্তি হবে, অর্থাৎ সে আর এফসি গোয়ার কোচ থাকবে না। আপনি ডেটটা মাথায় রাখুন, 15ই মে আমি সংবাদ প্রতিদিনে লিখছি, 15ই মে বেরিয়েছে মানে 14ই মে লিখছি, অর্থাৎ তার আগের ঘটনা। তখনই মানালো মার্কুয়েজ এই টিম নিয়ে বুঝে যান যে এই টিম নিয়ে এবং এই ফেডারেশনের সহযোগিতায় ভালো কিছু করা কিছুতেই সম্ভব নয়, অর্থাৎ তার নামে কালি পড়বে। কারণ এই দলটা নিয়ে সত্যি কিছু করা আর যায় না। কত দূর যাবে? অথচ গ্রুপটা কি ইজি গ্রুপ, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং এদের সঙ্গে খেলা, ইজি পরের রাউন্ডে চলে যেতে পারে। কিন্তু পাশাপাশি মানালোর কৃতিত্বেই এফসি গোয়া এবার এএফসি খেলবে। মানালো দেখলো যে আমি যদি এএফসি খেলি গোয়াকে নিয়ে, তাহলেও আমি একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবো, যেটা ও ইন্ডিয়া টিমের এক্সপোজার পাওয়ার জন্য এসেছিল। ওরও তো কেরিয়ার আছে। তো আমি ইন্টারন্যাশনাল এক্সপোজার কোথায় পাবো? ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবো আমি এফসি গোয়ার হয়ে। এফসি গোয়া অনেক বেটার টিম, অনেক বিদেশি রয়েছে, এবং নেক্সট ইয়ারের টিম মানালোর পরামর্শই ওরা করবে। সুতরাং মানালোর দেখলো যে যদি আমি ইন্ডিয়া টিমে থাকি, এই 1 বছরের পর যখন ব্যর্থ হবে ইন্ডিয়া টিম থেকে, ফেডারেশন ওকে ছুড়ে ফেলে দেবে। ততক্ষণে এফসি গোয়ায় নতুন কোচ এসে যাবে, আইএসএল এর অন্য টিমগুলো কোচ সাজিয়ে নেবে, তার ফলে ওকে আবার মাঠে বেড়ে থাকতে হবে। অথচ ও যদি এফসি গোয়ায় থেকে যায়, তাহলে কিন্তু ওর আবার রিনিউ হবে হয়তো কন্ট্রাক্টটা। তাই ও জানিয়ে দিয়েছিল আমি আর হংকং ম্যাচের পর নেই, সেটা জিতলেও নেই, হারলেও নেই। কারণ ও জানতো যদি এটা নিয়ে আমি এশিয়ান কাপ যাবে কিনা ঠিক নেই, যদি যায় কত গোল করে খেতে হবে ও জানে। কারণ যে 2025-এ সুনীল ছেত্রী খেলছে, সে তো আর এশিয়ান কাপে গিয়ে খেলবে না 2 বছর পর। এবার দেখুন হাল কিরকম খারাপ, এইগুলো বেরোতে শুরু করলো, যার ফলে আমি 14ই মে জানি। সঙ্গে এটা অনেক আগের ডিসিশন যে 31 মের পর থাকবে না। 1 জুন থেকে ওর সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে ফেডারেশনের। তার মানে 1 জুন থেকে 10 জুন ও বলে দিয়েছিল ফেডারেশনকে যে ও কোনো বেতন নেবে না, 10 দিনের বেতন নিতে চায় না। কারণ এই সময় ফেডারেশন কোথা থেকে, ও যদি 31 মেতেই বলতো আমি আর কোচ থাকবো না, তাহলে এই 10 দিনের জন্য ফেডারেশন নতুন করে কোথায় কোচ আবার আনবে? তো এইটুকু ও ফেডারেশনের সঙ্গে সমঝোতায় ও বলা যায় হেল্প করেছে যে 10 দিন আমি কোচিংটা করিয়ে দেব, কিন্তু এই 10 দিনের জন্য বেতন নেবে না। এইবার এই যে শোনা যাচ্ছিল যে, যেটা সরকারিভাবে ফেডারেশন থেকে জানানো হয়েছিল, সুনীল ছেত্রীকে রিকোয়েস্ট করে ফিরিয়ে এনেছে মানালো মার্কুয়েজ। তাহলে যাকে সে ফিরিয়ে এনেছে তাকে সে হংকংয়ের বিরুদ্ধে ফার্স্ট হাফে বসিয়ে রাখে। সে এতটাই অপরিহার্য যে তাকে অবসর ভাঙিয়ে 40 বছর বয়সে সে তার ওই রকম একটা অবসর নিয়েছে, যার বিশাল ভারতীয় ফুটবলে অবদান, সুনীলের অবদান নিয়ে তো আর স্বীকার করার জায়গা নেই। সে তার সেরাটা জাতীয় দলে দিয়ে দিয়েছে। তাকে মানালো মার্কুয়েজ
অবসর ভাঙিয়ে নিয়ে আসছে, এনে কি হংকং ম্যাচে বসিয়ে রাখবে, এটা কোনোদিন বিশ্বাসযোগ্য? এর মধ্যেই শোনা যাচ্ছিল মার্লো মার্কুয়েজ কোথাও কোথাও বলে ফেলেছে যে সুনীলকে ফেরানোর সিদ্ধান্ত তার একার নয়, এটা ফেডারেশনের কারো সিদ্ধান্ত। কারণ ওরা ভেবেছিল যদি এই মুহূর্তে যদি ভারতীয় দল ব্যর্থ হয় তাহলে গোলাগুলিটা ফেডারেশন কর্তাদের দিকেই যাবে। এটা স্বাভাবিক, যখনই জাতীয় দল হারে তখনই ফেডারেশন কর্তাদের গালবন্ধ করা হয়, ভাব্যবন্ধ করা হয়। আর তার মধ্যে প্রতিপক্ষকে হংকং। আমরা 2040 সালে নাকি বিশ্বকাপ খেলবো, ফেডারেশন থেকে একটা ইস্তেহার প্রকাশ হয়েছিল, মিশন 2040। 2025-এ দাঁড়িয়ে আমরা হংকংয়ের কাছে হারি, আর 2040-এ ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা কি ফাজলামো হচ্ছে? জানে যে এই হংকং ম্যাচে হারের পর ফেডারেশন কর্তারা কি হারে গালিগালাজ খাবে। তার মধ্যে তাই ওরা ঠিক করেছিল যে সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনা হবে যদি গোলটোল করে আমাদের বাঁচিয়ে দেয় সম্মান। কিন্তু ফুটবলটা তো বিজ্ঞান, সুনীল নিজেই জানতো যে এই সময় জাতীয় দলের হয়ে খেলাটা কত অসম্ভব, তাই সে নিজেই ছেড়ে দিয়েছে। সুনীলের থেকে তো ভালো ফুটবলটা সে অন্য কেউ বোঝে না, সুনীল নিজেই বোঝে। মানলো মার্কুয়েজের কিছু করার ছিল না, মানলো দেখলো আরে সুনীল যদি পেয়ে যাই ভালোই। রিকোয়েস্টটা কিন্তু এসেছিল ফেডারেশনের কোনো কর্তার থেকে। মানলো মার্কুয়েজের ঘাড়ে বন্দুক রেখে ফায়ারটা করা হলো যে কোচ সুনীলকে ডাকছে, কারণ কোচ সত্যি তো সুনীলকে ফোনটা করেছিল, পরামর্শটা ছিল কোনো ফেডারেশন কর্তা। এই কথাগুলো যেগুলো চারিপাশে পল্লবিত হচ্ছে, ফেডারেশন কর্তারা ভয় পেয়েছে যে কিছুদিন আগে ইগস্টমার চাকরি ছাড়ার আগে যখন এই সেটেলমেন্টটা হয়নি আর্থিক, তার আগে যা পেরেছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ফেডারেশনের নামে যা পেরেছে বলেছে যে ভারতীয় ফুটবলের এই বর্তমান অবস্থার জন্য ফেডারেশন কতটা দায়ী। ওরা ইগস্ট্রি ম্যাচের ভূত দেখতে শুরু করলো যে মানলো মার্কুয়েজ যখন ব্যর্থতা নিয়ে ছাড়ছে, আর যে কোনো কোচই ব্যর্থ হলে বন্দুকটা রেখে দেয় কর্তাদের ঘাড়ে না প্লেয়ারদের ঘাড়ে। তো মানলো যখন এই ব্যর্থতা নিয়ে ছাড়ছে তাহলে শিওর মানলো মার্কুয়েজ এই সুনীলের প্রসঙ্গ তুলতে পারে, কারণ এবং আরও অন্যান্য ফেডারেশনের সমস্যা তুলতে পারে। তাই তড়িঘড়ি করে মানলো মার্কুয়েজকে বলা হলো তোমার সঙ্গে আমার চুক্তি আছে, কিন্তু যদি গোল্ডেন হ্যান্ডশেক করতে হয়, কারণ চুক্তিতে লেখা আছে যে পার্টি আগের দিয়ে চুক্তি ভঙ্গ করবে তাকে 1 বছরের টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে মানালো ছাড়তে চাইছে, তাহলে তো মানালোকে ফেরত দিতে হয়। কিন্তু ওরা এখন ঠিক করেছে ঠিক আছে বস, আমি তোমার চুক্তির শর্ত মানছি, তোমাকে আমি রিলিজ দিয়ে দেবো, কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করে। অর্থাৎ কিভাবে, তোমাকেও এই মর্মে কোথাও একটা শর্তে সই করে রাজি হতে হবে যে এই রিজিগনেশনের পর আমাদের দুজনে পার্ট অফ বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর কেউ কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করব না। এটা যতক্ষণ না এই আইনি প্রক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ মানলো আজকে হংকং দিয়ে দিল্লি এসেই তাড়াহুড়ো করে ওখান থেকেই একদম এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইট ছিল, ফেডারেশন অফিসে আসেনি, গোয়া চলে গেছে। গোয়ায় গিয়ে এফসি গোয়ার কর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে ফোনে, তারপর তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছিয়ে স্পেনে চলে গেছে। এফসি গোয়ার কর্তাদেরও বলে গেছে যে কালকে ওরা গোয়ায় উনি স্পেনে গিয়ে ওখান থেকে ফোনে কথা বলবেন যে কী প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার কাকে রিক্রুট করতে হবে, কাকে ছাড়তে হবে, ফরেনার কি নিতে হবে নেক্সট ইয়ার নিয়ে ও প্ল্যানিং করবে ওদের সঙ্গে। সো তার মাঝে আর ফেডারেশনের এই কন্ট্রাক্ট পেপার, লিগাল পেপার এগুলো আর ভালোভাবে আজকেও দেখিয়ে সই করা এগুলো হয়নি। আশা করা যাচ্ছে কালকের মধ্যেই হবে এই সব কিছু। তারপরে এআইএফএফ ঘোষণা করবে তার সরে যাওয়া, এবং 13 তারিখে এই নিয়ে একটা প্রেস কনফারেন্সও ডেকেছে ভারতীয় ফুটবল ফেডারেশন দিল্লিতে প্রেস ক্লাবে বিকেল 3টের সময়। সেখানে তো স্বাভাবিকভাবে সাংবাদিকরা এই প্রসঙ্গটা তুলবেই। সেখানে যতদূর জানা যাচ্ছে নট অনলি পুরুষদের জাতীয় দল না, মহিলাদের জাতীয় দল এবং